আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পত্রিকার পাঠক এখন কমে গেছে। পত্রিকার উপর মানুষের বিশ্বাসযোগ্যতাও কমে গেছে। মানুষ পত্রিকাগুলোকে, নিউজ পেপারকে অথবা কনভেনশনাল মিডিয়া যেগুলো আছে সেগুলিকে মানুষ অতটার বিশ্বাস এখন করে না, তাদের উপর নির্ভরও করে না। কেন করে না, এই প্রশ্নটা নিয়ে নানা সময় নানা আলোচনাও হয়েছে। আচ্ছা, শুরুতেই আমি বলি, যদি কোনো মিডিয়ার মালিক বলে যে আমার মিডিয়াতে যারা সাংবাদিক আছেন তাদের একটা ভালো রিপোর্ট করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে আমি নিজে। মানে যখন কোনো একটা রিপোর্ট তারা করতে চায়, কোনো একটা নিউজ তারা করতে যায়, সেই রিপোর্টের জন্য যদি কারণে যদি কারো ক্ষতি হয়, সেই সম্ভাব্য ব্যক্তি যদি আমাকে ফোন করে, তখন আমি ফোন করে সেই রিপোর্টটা থামিয়ে দিই। যদি কোনো মালিক এ কথা বলে, তাহলে তারপর কি আর সেই মিডিয়াটা এবং সেই মিডিয়ার উপর আপনার আস্থাটা আর থাকবে? থাকবে না। কারণ ওই মালিকের কাছে যত লোক পৌঁছতে পারে, তাদের কারো ব্যাপারে, কারো অন্যায়ের ব্যাপারে, কারো 2 নম্বরের ব্যাপারে কোনো রিপোর্ট তার প্রচারিত হবে না। মালিক বলেছেন। কোন মালিক বলেছেন? এই সমকাল পত্রিকা এবং সমকালের একটা টেলিভিশন আছে চ্যানেল 24, এই দুটা প্রতিষ্ঠানের যিনি মালিক, দুটোই কিন্তু বেশ জনপ্রিয় পত্রিকা, দুটোই জনপ্রিয় মিডিয়া। এদের মালিক একে আজাদ উনি নিজে বলেছেন যে যার বিরুদ্ধে সংবাদ হবে প্রথম ফোনটাই আসে আমার কাছে, এবং তিনি বলতেছেন যে আমি নির্দ্বিধায় বলতে পারি তারা, মানে সাংবাদিকরা, স্বাধীনভাবে কাজ করতে পারছে না। কেন স্বাধীনভাবে কাজ করতে পারছে না? তার মূল অন্তরায় হচ্ছে আমি। তার মানে ওনার মিডিয়াতে স্বাধীনভাবে কোনো কাজ হয় না, কারণ উনি তো মূল অন্তরায় এবং উনি নিজেকে স্বীকার করেন। এখন আপনি বলবেন তাহলে কি অন্যগুলি কি হয়? হ্যাঁ, অন্যগুলি একই কাজ হয়। অন্যগুলিরা স্বীকার করেন না, অন্য মালিকরা ওনার মতো এতটা স্পষ্টবাদী অথবা সত্যবাদী নন, অথবা তারা আড়ালে অবডালে করেন, মুখে বলেন না, কিন্তু উনি মুখে বলেছেন। যেটা উনি বলেছেন, উনি যদি নাও বলতেন তবু কি আমরা জানি না? আমরা তো জানি। একটা ঘটনা যখন ঘটে যায়, সেই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত থাকে, তারা যদি ক্ষমতাধর হয়, তারা যদি পাওয়ারফুল হয়, তাহলে সেই নিউজটা ম্যাক্সিমাম মিডিয়াতে আসবে না। কারণ ওই পাওয়ারফুল লোকগুলো ওই মিডিয়ার মালিককে ফোন করে বলবে যে আমার এটা আপনি ছাপায়েন না, এবং মালিক ছাপাবেন না। আচ্ছা, এই আলোচনাগুলি কোথায় হলো? তো সেইটাও একটু করি, ওটা একটু সাইড টক, ওটা একটু করা দরকার। গতকালকে এবং আজকে 2 দিন ধরে ঢাকায় একটা বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স নামে একটা বিশাল অনুষ্ঠান আয়োজন হয়েছে। বিশাল বললাম কেন? বিশাল বললাম এটা একটা 5 তারকা হোটেলে আয়োজন হয়েছে। মানে বিশাল অঙ্কের টাকা পয়সা ব্যয় করে হয়েছে। এই ব্যয়টা কে করেছে? কারা আয়োজন করেছে? আমাদের দেশের একটা প্রতিষ্ঠান আছে, নাম হলো মিডিয়া রিসার্চ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, সংক্ষেপে MRDI। প্রতিষ্ঠানটাকে আমি চিনি, এটা একটা এনজিও আর কি। ভালো দোকান হিসেবে খুব উন্নত মানের দোকান। বিদেশ থেকে ফান্ড টান্ড আনে, এরকম দুটো অনুষ্ঠান করে লাভ লোকসান কিছু তো হয়, লোকসান হয় না, লাভই হয়। এবং এটার যিনি প্রধান, তাকেও অনেক বছর ধরে আমি চিনি। তারা সময় সময় উন্নতি হচ্ছে, আর উন্নতি কামনাও করি, কোনো সমস্যা নাই। তবে উনি কখনো খুব কোনো সাংবাদিক ছিলেন বলে আমি জানি না, তবে উনি সাংবাদিকতা নিয়ে অনেক রকম কাজকর্ম করেন। যা হোক, এই একটা সম্মেলন হয়েছে, দেশি বিদেশি অনেক সাংবাদিকরা এখানে এসেছে। এবং এটা শুরু হওয়ার পর থেকে আমি দেখেছি এর মধ্যে আমাদের দেশের অনেক প্রথিতযশা সাংবাদিকরা এই অনুষ্ঠানে কোনো আমন্ত্রণ পান নাই। খুব স্বাভাবিক, ওনারা তো সবাইকে আমন্ত্রণ করতে পারবেন না রে ভাই। ওনাদের মোট অংশ নিচ্ছে 550 জন। তার মধ্যে বিদেশেরও বেশ কয়েকজন আছে। বিভিন্ন দেশ থেকে সাংবাদিকরা ওনারা দাওয়াত করে নিয়ে আসছেন, তারা এখানে আসছেন। এবং দেশের সবাইকে তো তারা দাওয়াত করতে পারবে না। তারপরে ওনাদের আবার কিছু কোটাও আছে, যেমন প্রথম আলো, ডেইলি স্টার, এগুলো হলো ওনাদের বাধা খদ্দের আর কি। আগে এদেরকে নেবে, অথবা এদের এখানে যারা কাজ করতো আগে অন্য কোথাও চলে গেছে তাদেরকে নেবে। তারপরে যদি কিছু থাকে তাহলে তো অন্যদেরকে ডাকবে, তাই না? যারা আফসোস করেছেন তাদেরকে বলবো ভাই দুঃখ করেন না। এটা হলো একটা অভিজাত শ্রেণীর সম্মেলন হয়েছে, মানে অভিজাত সাংবাদিকদের সম্মেলন। ঠিক আছে, এখানে আপনারা হলো আম সাংবাদিক, এটা আপনারা পাবেন না দাওয়াতে, খুবই স্বাভাবিক। যাই হোক, সেটা সাইড টক, ওটা নিয়ে আলোচনা না করি। একটা সম্মেলন হয়েছে ভালো, এটা নিয়ে আমার কোনো
মানে আমি বড় খুশি যে বিদেশে কীভাবে সাংবাদিকতা হয়, আমাদের এখানে কীভাবে হয়, এটা নিয়ে মত বিনিময় হয়েছে, খুব ভালো হয়েছে। কিন্তু এখানে আমি অন্য কোনো আলোচনা যাচ্ছি না, আমি এখানে কেবল আজকে দ্বিতীয় দিন এবং শেষ দিনে আজকে ওই সমকাল এবং চ্যানেল 24-এর মালিক একে আজাদ উনি যে কথাটা বলেছেন সেই কথাটা নিয়ে আসলে আমার আলোচনাটা, যেটা যে আমি শুরু করেছিলাম। মানে উনি বলতে চাচ্ছেন আমাদের এখানে যে স্বাধীন সাংবাদিকতা হচ্ছে না, আমাদের এখানে যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা হচ্ছে না, তার মূল কারণ হলো মালিক। এই হলো ওনার বক্তব্য, এবং ওনার বক্তব্যের সঙ্গে আমি 100% একমত। এই জিনিসটাই আমি বলতে চাচ্ছি যে ওনারা পারেন না, চাপ সহ্য করতে পারেন না, কারণ ওনাদের আরও অনেক ব্যবসা থাকে। এই কাজে সাহেব নিজেও বলেছেন, উনি বলেছেন যে আমার আরও অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, সেখানে সব মিলে ৭৫,০০০ কর্মকর্তা কর্মচারী সেখানে কাজ করে। তো এদের স্বার্থটা আমার দেখতে হয়। তো যদি বাইরে থেকে চাপ আসে, যদি সেই চাপ সরকার দেয়, তো সরকার তার অন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে বসিয়ে দেবে, তো ওনার তো বিরাট লস হয়ে যাবে। কাজেই উনি এই চাপটা নিতে পারেন না এবং উনি ওই নিউজটাকে থামিয়ে দেন। তার মানে হলো মালিক নিজেই একটা সংবাদকে, একটা প্রকৃত রিপোর্টকে গলা টিপে হত্যা করেন। কেন করেন? এই করাটা কি ঠিক? ঠিক না। তারপরে গলা টিপে হত্যা করার পর যে মৃত সন্তানগুলিকে নিয়ে সংবাদটা প্রকাশিত হয়, ওটাকে আসলে সংবাদ? ওটা সংবাদ না। তা আপনি তো এইভাবে মানে মানুষকে প্রতারিত করতেছেন। কেন করেন ভাই? আপনি ৭৫,০০০ কর্মকর্তা কর্মচারী আছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে, ওগুলোই করেন। আপনাকে মিডিয়াতে আসতে হবে কেন? যে মিডিয়াটাকে আপনি মিডিয়া বানাতে পারবেন না, যেখানে আপনি প্রতিদিন প্রতিদিন কিছু বিকলাঙ্গ সন্তান উৎপাদন করবেন, সেই কাজে আপনি যান কেন? আমি আজাদ সাহেবকে প্রশ্নটা করছি, ভাই এই কাজটা আপনি করেন না। এটা করার মধ্যে জানেন কি হচ্ছে? আপনি সাংবাদিকতাকে প্রতিনিয়ত ধর্ষণ করতেছেন। আপনি মানুষকে বোঝাচ্ছেন যে এটাই সাংবাদিকতা, যেটা নাকি একটা বিকলাঙ্গ সাংবাদিকতা, সেটা আপনি করছেন। কেন করছেন? আমি আগেই বলেছি, উনি স্বীকার করেছেন, অন্যরা স্বীকার করেন না। সবাই একই কাজ করেন। বাংলাদেশে সাংবাদিকতার কোনো স্বাধীনতা নাই, বাংলাদেশে কোনো সৎ সাংবাদিকতা নাই। ভাই আমি নিজে আজকে 36 বছর উপরে হয়ে গেছে আমি সাংবাদিকতা করি। আমি গত 2-3 বছর ধরে চাকরি করি না, এখন ফ্রিল্যান্সিং করি। এই কারণেই ফ্রিল্যান্সিং করি যে আমি কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে পারবো না আসলে। কারণ চাকরি করতে গেলে ওই মালিকের স্বার্থের কথা আমাকে প্রতিনিয়ত চিন্তা করতে হবে, যা আমি আগের বছরগুলিতে করে এসেছি এবং করতে করতে বুঝেছি যে ওইখানে থাকলে সাংবাদিকতা করা যাবে না। তো বেরিয়ে এসেছি, এখন বলছি। কিন্তু তাহলে আপনারা যেটা করছেন ওটা তো সাংবাদিকতা নয়, ওটা তো বিকৃত সাংবাদিকতা। বিকৃত মানে আপনি সোল্ড হয়ে গেছেন ওই গোষ্ঠীর কাছে। বিকৃত মানে আপনি স্বাভাবিক না অস্বাভাবিকতার মাধ্যমে বিকলাঙ্গতা আপনার সাংবাদিকতার মধ্যে আপনি প্রচার করছেন। কেন করেন? প্রত্যেকটা প্রতিষ্ঠান যেগুলি যে কোনো বড় বড় পত্রিকা আপনি দেখেন, এগুলো কোনো না কোনো বিজনেস প্রতিষ্ঠানের কিন্তু মিডিয়া। ডেইলি স্টার, প্রথম আলোতে বড় বড় কথা বলেন, তাই না? ওনাদেরও মিডিয়া আছে। আপনি দেখবেন এই দুইটা পত্রিকায় ওষুধ দিয়ে কখনো কোনো রিপোর্ট হবে না, কারণ ওদের নিজস্ব ওষুধ কোম্পানি আছে। ওই ওষুধ কোম্পানিগুলোর মধ্যে একটা ঐক্য আছে, এটা করা যাবে না। KFC, পিৎজা হাট, এগুলি নিয়ে কখনো আপনারা এই ডেইলি স্টারের প্রথম আলোতে কোনো রিপোর্ট পাবেন না, খারাপ করলেও পাবেন না। এরকম বহু উদাহরণ আমি দিতে পারবো। কোন পত্রিকাটার নাম মনে করেন? যুগান্তর, এটা হলো যমুনার পত্রিকা। যমুনা গ্রুপে কোনো নেগেটিভ কথা কেন আসবে না? আপনি মুক্তকণ্ঠ অথবা বাংলাদেশ প্রতিদিন, বসুন্ধরা গ্রুপের পত্রিকা, বসুন্ধরা গ্রুপের সঙ্গে যার যার ঝগড়া হবে সব তাদের বিরুদ্ধে দুনিয়া নিউজ ওখানে ছাপা হচ্ছে। ওদের কোনো সমালোচনা, ওরা যে মাটির ব্যবসা করে, কোনো 2 নম্বরে করে কি করে না, কোনো কিছু পাবেন না এখানে। প্রত্যেকটা মিডিয়া আপনি হাতে গুনে গুনে দেখেন, এমন কোনো মিডিয়া আপনি পাবেন না যা বাংলাদেশে জানে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের না। এবং যদি তারা কোনো ব্যবসা প্রতিষ্ঠানের হয়, তখন তারা সরকারের কোনো সমালোচনা করবে না, কারণ তাদের ব্যবসার সমস্যা হবে। পারবে না করতে। আজকের পত্রিকা নতুন একটা পত্রিকা হয়েছে, পারবে না করতে,
কারণ ওদের ইউএস আছে, ইউএস বাংলা আছে, এয়ারলাইন্স আছে, ইউএস বাংলার আরও অনেক প্রতিষ্ঠান আছে, মাটির ব্যবসা আছে, আপনার মেডিকেল কলেজ আছে, তারা পারবে না করতে। কারণ যদি আপনার মনে করেন এয়ারলাইন্সের মধ্যে গভর্নমেন্ট কোনো একটা ঝামেলা করে দেয়, ওদের তো শেষ অবস্থা খারাপ হয়ে যাবে। তাহলে নিউজের জন্য এটা করা তার জন্য আরও রিস্কি হয়ে যাবে। এই সবই কিন্তু সত্য কথা। আমার বক্তব্য অন্য জায়গায়। আমার বক্তব্যটা হচ্ছে, যেটা পারবেন না সেটা করতে আসছেন কেন? আপনি আসছেন অন্য কারণে। আসছেন কি কারণে? যে সরকারের অনুগত থাকবেন, পাশাপাশি সরকারের দালালি করবেন, দালালি করে আরো ব্যবসায়িক সুযোগ সুবিধা নেওয়ার কথা বলবেন। আমি আজাদ সাহেবের কথা বলি, উনি হাসিনার যেরকম চামচামি করেছেন শেষ দিকে এসে, ওরা যদি মিডিয়াটা